নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। গণতন্ত্র মানে শুধু ভোট নয়, আর শুধুমাত্র ভোটের কথা ভাবাই গণতন্ত্রের কাজ নয়। আপনারা মনে করতেই পারেন এটা কার বক্তব্য। এটা কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের বক্তব্য। বৃহস্পতিবার গতকাল নির্বাচনী বন্ড খারিজ করতে গিয়ে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। যদিও আমাদের দেশে ভোট এলেই সবকিছুর গায়েই ভোটের রং লেগে যায়, সন্দেশখালী হোক বা ইডির তলব, শাহজাহানের খোঁজি হোক বা কেন্দ্রীয় তদন্ত। ভোটের মুখে সবই শাসক আর বিরোধীদের হাতের অস্ত্র। একদিকে সন্দেশখালীকে সামনে রেখে রাজ্য জুড়ে পথে নেমে পড়েছে বিজেপি, আর অন্যদিকে 100 দিনের কাজ, আবাসের টাকা দিয়ে জনগণের মন পাওয়ার পথ নিয়েছে তৃণমূল। শুধু বিজেপি কেন, সন্দেশখালীকে সামনে রেখে পথে নেমেছে সিপিএম, কংগ্রেসও। কার পথ সঠিক সেটা তো ভোট বাক্সেই স্পষ্ট হয়ে যাবে। সন্দেশখালী উত্তর 24 পরগনার এই জনপদ ঘিরেই এখন উত্তপ্ত বঙ্গ রাজনীতি। লোকসভা ভোট যখন দুয়ারে কড়া নাড়ছে, তখন রাজনীতির পারদ চড়ছে সন্দেশখালীকে ঘিরে। কোথায় শাহজাহান? এলাকায় কতটা প্রভাবশালী শিবু উত্তমরা? সত্যি কি এই ক্ষোভের নেপথ্যে রয়েছে বিরোধীদের উস্কানি? সন্দেশখালীতে কে সত্যি শাসক না বিরোধী, এই নিয়ে ধুন্ধুমাল লড়াই। তারিখটা ছিল 5ই জানুয়ারি, যেদিন তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে হানা দিয়েছিল ইডি। তারপর অনেকটা সময় কেটে গেছে। বিক্ষোভ, প্রতিবাদ, রাজনীতি সবই দেখেছে সন্দেশখালী। পুলিশের বুটের আওয়াজ শুনেছে, রাজ্যপালকে মহিলাদের নালিশে শুনেছে। আবার সন্দেশখালী না যেতে পেরে ইছামতির তীরে সরস্বতী পুজোও দেখেছে। এদিকে সন্দেশখালীকে সামনে রেখে যখন রাজ্যের আইন শৃঙ্খলাকে নিশানা করছে বিরোধীরা, তখন গুটি গুটি পায়ে আলোচনায় ঢুকে পড়েছে কেন্দ্রীয় বাহিনীও। এবারে লোকসভা ভোটে রেকর্ড বাহিনী আসতে পারে বাংলায়, যা নাকি হার মানিয়ে দেবে কাশ্মীরকেও। পারদ চড়ছে, বঙ্গে ফের জোরালো হচ্ছে দিল্লির হাওয়া। ক্যালেন্ডার বলছে ভোট এসে গেছে। সত্যি ভোট এসে গিয়েছে, বাতাসে ভোটের গন্ধ, চারিদিকে ভোটের উত্তেজনা, পারদ চড়ছে হু হু করে। একদিকে শীতের পারদ নাবছে আর ভোটের পারদ উত্তাপ চড়ছে। ভোট এসে গিয়েছে, চর্চায় ফিরেছে কেন্দ্রীয় বাহিনীও। গত কয়েক বছর ধরে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হচ্ছে পশ্চিম বাংলায়, তা সে লোকসভা ভোটই হোক বা বিধানসভা বা পঞ্চায়েত নির্বাচন। 21-এর বিধানসভা ভোট হয়েছে 8 দফায়, বাহিনীর সংখ্যাও ছিল বিপুল। এবারের লোকসভা ভোটে বাহিনীর সংখ্যা ছাপিয়ে যেতে পারে অতীতের সমস্ত ভোটকে, এমনই মনে করছেন অনেকেই। প্রথমে সন্দেশখালী, তারপর চর্চায় বাহিনী, ভোটের মুখে অঙ্ক খুঁজছেন এপক্ষ পক্ষ দুপক্ষই। আমাদের আজকের মোশন সন্দেশখালী কাহিনী, চর্চায় কেন্দ্রীয় বাহিনী। আর এ নিয়ে বলার জন্য যারা আমার সঙ্গে আজকে আছেন, প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন সুস্মিতা সাহা দত্ত, বিজেপির পক্ষে মুখপাত্র এবং আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। পাশে রয়েছেন সিপিআইএম এর পক্ষে চন্দন চট্টোপাধ্যায়, পরিচিত মুখ, রয়েছেন শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের পক্ষে। একদম ডান দিকে তৃণমূল কংগ্রেসের আরেক মুখপাত্র অরূপ চক্রবর্তী, পাশে রয়েছেন সুমন রায়চৌধুরী কংগ্রেসের পক্ষে, এবং আমার ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষে অভ্র সেন। আমাদের আজকের ইস্যু সন্দেশখালী কাহিনী, চর্চায় কেন্দ্রীয় বাহিনী। প্রথম বক্তা সুমন রায়চৌধুরী। একটা ছোট্ট 2 লাইনার। শাহজাহান বলছে পিঠে পিঠে খেলা, এই সরকারকে এইবার দিন মিঠে মিঠে ঠেলা। এই সরকারকে ঠেলা দেওয়ার সময় এসে গেছে। সারা বাংলাতে শাহজাহান নামক, আমরা মিস্টার ইন্ডিয়া বলে একটা সিনেমা দেখেছিলাম। লাল চশমা না পড়লে সেই মিস্টার ইন্ডিয়াকে দেখা যেত না, কিন্তু তিনি হয়তো আপনার উঠোনে, আপনার ঘরে, আপনার বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। আজকের মিস্টার ইন্ডিয়া হচ্ছে সেই শাহজাহান, সেই তৃণমূল নেতা শাহজাহান, যার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। ইডি সিবিআইও গেছেন তাকে ধরতে পারেননি।
বিভিন্ন ধরনের অভিযোগ, তার সাকরেদদের সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু সরকার নিশ্চুপ। আমার পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটাই প্রশ্ন, কি এমন ঘটনা ঘটেছে যে শাহজাহানকে লুকিয়ে রাখতে হচ্ছে? আপনাদের অনেক নেতা তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছে, শেখ শাহজাহানও না হয় হলো, 20 জায়গায় 21 হবে, 21-এর জায়গায় 22 হবে। আপনারা তো অভ্যস্ত, আপনাদের নেতারা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত হবেন, তাদের তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে, তারপর তাদের শ্রীঘর বাস হবে। এতে অসুবিধার কি আছে? বিষয়টা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে, শুধু এই সন্দেশখালীর শাহজাহান নয়, সারা পশ্চিমবঙ্গে প্রচুর শাহজাহান খুঁজলে পাওয়া যাবে। সন্দেশখালীরটা ওপেন হয়ে গেছে, বাকিগুলো বাকি ব্লকে, জেলায় এখনো হয়তো ওপেন হয়নি, হবে। বেশি বেশি দূর নয়, বেশি দূর যেতে হবে না। বাংলার মানুষ দেখতে পাবে যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্লকে, গ্রামে, শহরে তৃণমূল কংগ্রেসের এই শাহজাহান নামক নেতারা ছড়িয়ে রয়েছে, সমান্তরাল অর্থনীতি চালাচ্ছে, নিজের বাড়ির উঠোনে আইন ব্যবস্থা প্রণয়ন করছে, আর বাকি যা যা করছে সেগুলো না হয়, আমিও একজন পরিবারের মানুষ, আমার বাড়িতেও মা বোনেরা আছে, সেগুলো না হয় আপনাদের সামনে নাই বললাম। অত্যন্ত লজ্জার, আমরা দেখেছি ব্যানারে বাংলার গর্ব মমতা। আপনারা কি খুব অসন্তুষ্ট হবেন এই সন্দেশখালীর ঘটনা সামনে আসার পর সেই ন্যারেটিভটা যদি চেঞ্জ হয়ে বাংলার লজ্জা মমতা হয়? আমার মনে হয় না আপনারা অসন্তুষ্ট হবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে, আমি শেষ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের হাতের মুঠিটা আলগা করে দিল, শুধু দলকে বাড়ানোর জন্যে তোমরা যা খুশি করে যাও, যেভাবে খুশি বেঁচে থাকো, এটা অত্যন্ত লজ্জার। রবীন্দ্র নজরুলের বাংলাতে আমরা এই ধরনের কোনো প্রশাসন, এই ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক সংস্কৃতি আগে কোনোদিন দেখিনি। এটা অত্যন্ত লজ্জার, এর তীব্র প্রতিবাদ করি। কংগ্রেসের দাবি, কংগ্রেসের বক্তব্য, কংগ্রেসের অভিযোগ, প্রশাসনের হাতের মুঠি আলগা হচ্ছে। পরবর্তী বক্তা সুস্মিতা শাহাদত্ত। নমস্কার। ভারতবর্ষের নয়, ভারতবর্ষের বাইরে পৃথিবীতে কিছু কিছু দেশ এখনো রয়েছে যেখানে বাজারে যৌন ক্রীতদাসী কিনতে পাওয়া যায় এবং সেখানে মহিলাদের বাহ্যিক সৌন্দর্য সেটাই গণ্য করা হয়। যদি আজকে সন্দেশখালীর আমাদের মা বোনেরা, যারা আমাদের লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, জগদ্ধাত্রী, তারা যা কথা বলছেন সেগুলো যদি সঠিক হয়ে থাকে, তাহলে বলবো যে শেখ শাহজাহান বলুন বা উত্তম সর্দার বা শিবু হাজরার লোকেরা যেটা করছেন, অর্থাৎ তাদেরকে ঘরের মেয়ে বউরা কে কেমন দেখতে সেটা আগে জেনে নিয়ে তারপরে তাদেরকে তলব করছেন পার্টি অফিসে। আমি আবারও বলছি, যদি সেই অভিযোগ সত্যি হয় তাহলে অত্যন্ত দুঃখের সাথে বলছি যে এই মানুষগুলোকে, এই ভদ্রমহিলাদের এখানে যৌন ক্রীতদাসীতে পর্যবসিত করা হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক। এটা আমাদের কালচার নয়, এটা ভারতীয় কালচার নয়, এটা বাঙালিদের কালচার নয়, এটা আইসিসের কালচার, এটা তালিবানিদের কালচার, এটা কখনো এমনকি শাসক দল তৃণমূল তাদের কালচার হতে পারে না। এটা কিছু দুর্বৃত্তের কালচার, যাদেরকে তৃণমূল অবাঞ্ছিতভাবে, মানে আননেসেসারিলি, অপ্রয়োজনীয়ভাবে শেল্টার দেওয়ার চেষ্টা করছে। এটা অনুরোধ করব আমাদের মুখ্যমন্ত্রীকে, আপনি নিরস্ত করুন। আপনার যারা প্রশাসনে রয়েছেন, যারা এদেরকে এই জায়গাতে শেল্টার দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে নিরস্ত হতে বলুন। এই জায়গাতেই কিন্তু প্রশাসনের, পুলিশ প্রশাসনের নেতিবাচক ভূমিকার কথাটা উঠে আসে। এবং এখানেই যেমন গতকালই বা এর মধ্যেই শুনছিলাম, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমাদের সিনিয়র কলিগ চন্দ্রিমা ভট্টাচার্য, এখন রাজ্যের মন্ত্রী। চন্দ্রিমাদি বললেন যে সাংবাদিক প্রশ্ন করাতে আশ্চর্য হয়ে গেলাম। চন্দ্রিমাদি বললেন গল্প বানানোর চেষ্টা করবেন না। চন্দ্রিমাদি, আপনাদের দেখে আমরা মানে লয়ার হওয়ার পরে আপনাদেরকে মামলা করতে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। খুব কম সংখ্যক মহিলা আইনজীবী কিন্তু হাইকোর্টে আছেন
এবং সেখানে আপনি এই কথাটা বলতে পারলেন দিদি, আজকে সুমোটো কগনিজেন্স নেওয়া উচিত ছিল, স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করা উচিত ছিল পুলিশের। পরবর্তীতে কি হবে না হবে সেটা তো ট্রায়ালের ব্যাপার, আগে তো স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু হোক, আগে এফআইআর রুজু হোক, তারপরে সামান্য একটা প্রাইমা ফেসি ইনভেস্টিগেশন করে যদি দরকার হয় তখন তাদেরকে অ্যারেস্ট করা হোক। আর এখানে যে বিশ্বদা কথাটা বললেন না যে গুটি গুটি কেন্দ্রীয় বাহিনী চলে আসছে, কথাটা খুব সুন্দর লেগেছে আমার। আর আরেকটা কথা বলি যে কেন্দ্রীয় বাহিনী যখন আসে, কেন্দ্রীয় বাহিনী কিন্তু যখন আমাদের কনস্টিটিউশনে যে ইউনিয়ন লিস্ট আছে তাতে এন্ট্রি 2A আছে ইন এইড অফ সিভিল পাওয়ার। কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশ বাহিনীর মধ্যে এই যে একটা শত্রুপক্ষ মনোভাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত। তার কারণ যখন কেন্দ্রীয় বাহিনী তখনই দরকার হচ্ছে, আজকে নিশ্চয়ই আজকে 56 জন পঞ্চায়েত ভোটে মারা গেছে, আজকে আমাদের বিজেপি কর্মীরা শতাধিক প্রাণ হারিয়েছেন গত বিধানসভা ভোটে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর নিশ্চয়ই প্রয়োজন পড়েছে, রাজ্য পুলিশ পাচ্ছে না, সাহায্যের জন্যই তো রাজ্য পুলিশ এগিয়ে আসছে। আর একটা কথা বলে শেষ করি, কালকে যে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম আপনি বললেন যে আরএসএস এর বেস আছে, খুব শুনে খুব খুশি হলাম যে হ্যাঁ সত্যি আরএসএস এর বেস আছে, শুধু সন্দেশখালিতে না সব জায়গাতে আছে, কিন্তু সেটা রায়ট করার জন্য না, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলবেন না। আর আপনি যখন বললেন যে আরএসএস আছে এখানে, একটা কথা বলি, 2001 সালে আরএসএস এর যে 4 জন স্বয়ংসেবক মারা গিয়েছিলেন, খুন হয়েছিলেন, আদিত্য সরকার, 3 জন নস্কর মারা গিয়েছিলেন, তাদের এখনো পর্যন্ত কোনো যে কিছু শাস্তি হয়নি তাদের অ্যাকিউজদের, এটা দয়া করে এবার আমাদেরকে এবারে আপনি জাস্টিস দিন। ধন্যবাদ সুস্মিতাদি, ধন্যবাদ। আমাদের যে ইস্যু তাতে কেন্দ্রীয় বাহিনী অবশ্যই ভোটে কেন্দ্রীয় বাহিনী, যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, তার কারণ যা শোনা যাচ্ছে, যা দাবি বা যা শোনা যাচ্ছে যে প্রায় 1 লক্ষ কেন্দ্রীয় বাহিনী হয়তো আসতে চায়, সংখ্যার বিচার, সেটাই আমাদের ইস্যু। কেন্দ্রীয় বাহিনী তো ভোটে আসবেই, এটাই তো স্বাভাবিক। পরের বক্তা অরূপ চক্রবর্তী। 2021 বিধানসভা নির্বাচনে আমি যদি ভুল না করে থাকি 853 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বলা হয়েছিল। তো এবার কম বেশি 1000 কোম্পানির থেকে একটু কম, 950 কোম্পানি, প্রায় 1 লক্ষ। ঠিকই বলেছেন বিশ্বদা। 2021 কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়ে ইস বার 200 পার, ইলেকশনের পরে পগার পার। 2 मई दीदी गई, 2 मई कौन गई, ও জনতা দেখ লিয়া, ফির লটকে বাপস না আই, সবই দেখেছে বাংলার মানুষ। সমস্যাটা অন্যখানে, সমস্যাটা হচ্ছে রাজনীতিতে ভেসে থাকতে গেলে বিরোধী দলকে এমন একটা কিছু করতে হবে, আজকে বাংলায় দাঁড়িয়েছে যে অনেক সময় নন ইস্যুকে ইস্যু করে মানুষের সামনে পরিবেশিত করতে হবে। নিশ্চিতভাবে সন্দেশখালীতে যদি কোনো জমি দখলের ঘটনা ঘটে থাকে, অনভিপ্রেত ঘটনা ঘটে থাকে, পুলিশ তদন্ত করবে, পুলিশ অ্যাকশন নেবে। কিন্তু ধরুন 10 বছর ধরে বিশ্বদা আজকে গ্লোবালাইজেশনের যুগে সবার হাতে স্মার্টফোন, এতদিন ধরে টানা ঘটনা ঘটে গেল যেখানে পান থেকে চুন খুঁজলে, এমনকি চন্দন দ্বারা বসে রয়েছে মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রে কোথায় সিআইএ কি ষড়যন্ত্র করছে আলিমুদ্দিনে বসে এখানে তারা জেনে যান, তারা ঘরের পাশে সন্দেশখালীতে নিরাপদে সর্দার বাসজনীতে বসে জানতে পারলেন না। একটা সামান্য টুইট, একটা সামান্য পোস্ট, এই অমিত মালবিয়া এত ফলস টুইট করছেন, একটা অরিজিনাল টুইট আসতে পারলো না। আসলে যে ঘটনাটা ঘটেনি সেটাকে সামনে রেখে বাংলাকে মেলাইন করা, এই জিনিসটা আমরা এর আগেও দেখেছি। ওই 2017 সালে যখন দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছিল বসিরহাটে, আপনার মনে থাকবে আইটি সেলের প্রধান তখন একটা ভিডিও টুইট করেছিলেন, ভোজপুরি সিনেমার একটা অংশকে কেটে অরত খিলনা হয় বলেছিল বসিরহাটের বুকে সংখ্যালঘুদের নির্যাতনে হিন্দু মহিলাদের অবস্থা, তারপরে ধরা পড়েছিল পুরো ভিডিওটাই ফলস। আমি দিদিকে বলছি, দিদি বিজেপির প্রতিনিধি সুস্মিতা দেবী, তিনি বলছিলেন যে ভারতীয় কালচার কি এটা হতে পারে? নিশ্চিতভাবে এটা হতে পারে না। ভারতীয় কালচার তো এটাও হয় না যে একজন মানুষ যে 4 মাসের একটা শিশুকে পাথরে আছড়ে খুন করার পরে তার মাকে উপর্যুপরি 14 জন মিলে ধর্ষণ করে, সেই ধর্ষকরা যখন জেলে থাকে তাদের জেল থেকে স্বাধীনতা দিবসের দিন বের করে এনে বিলকিস বানুর ধর্ষকদের মালা পরিয়ে বলে যে তোমরা ব্রাহ্মণ সন্তান, তোমরা ধর্ষক হতে পারো না, এটাও ভারতবর্ষের কালচার হতে পারে না। আমরা ভারতবর্ষের মানুষ অবাক বিস্ময়ে দেখলাম, যারা করলো তার নাম ভারতীয় জনতা পার্টি। আমরা সুমন রায়চৌধুরী বক্তব্য শুনছিলাম যে ভয় কিসের, এজেন্সির মুখোমুখি হতে হবে, কি আছে জেলে যেতে হবে, কার কোন এজেন্সি সার্টিফাই করছে। সুমন, আসলে মুশকিল হচ্ছে প্রদেশ কংগ্রেসকে তো এআইসিসি নিজে গণার মধ্যে রাখে না, এই বাড়ির চাকর বাকরের মতো ব্যবহার করে, ওরা বলছে বলতে দেয়। অশোক গেহলট রাজস্থানের পূর্বতন মুখ্যমন্ত্রী ইডিকে বলেছে স্ট্রে ডগস, রাস্তার কুকুর। সিদ্দারামাইয়া এজেন্সি রাজের বিরুদ্ধে ধর্নায় বসছে। কেরালায় সিপিএম এর মুখ্যমন্ত্রী বিজয়ন দিল্লির বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসছে।
আর এ রাজ্যে এসে এই ধরনের গল্প। আসল কথা একটাই, মমতা ব্যানার্জিকে যেন তেন প্রকারে হারাতে হবে। এরা ভুলে যাচ্ছে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন মানুষকে রিলিফ দেওয়ার। আজকে যখন লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 টাকা হচ্ছে, বাংলার মহিলারা উৎসাহিত হচ্ছেন, তখন সেই জায়গায় মহিলাদের মেলাইন করে যাতে ভোট ব্যাংকটাকে টার্গেট করা যায়, তার জন্য এই সুপরিকল্পিত চিত্রনাট্য। এতে চিরে ভিজবে না, বাংলার মানুষ জানে, বিশেষ করে বাংলার মায়েরা জানে তাদের সুখ দুঃখের সাথীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই তারা ছিলেন। 2014-তে 34টা সাংসদ পেয়েছিল তৃণমূল, হিম্মত হয়নি বিজেপির বাংলার টাকা আটকানোর। যখন 19টা সাংসদ পেল, 18টা সাংসদ পেল, বাংলার টাকা আটকালো। 24 বাংলার মানুষ বুঝে নেবে, বিজেপিকে এই রাজ্য থেকে শূন্য হাতে ফেরাবে বাংলার মানুষ। 24 এ রাজ্যের মানুষ বুঝে নেবে, দাবি অরূপ চক্রবর্তীর। এবং সন্দেশকালীর ঘটনা শুধুমাত্র নন ইস্যুকে সামনে রেখে মেলাইন করার চেষ্টা দাবি অরূপের। পরের বক্তা চন্দন রায় চট্টোপাধ্যায়। দেখুন বিশ্ববাবু, আপনি যখন কাহিনী আর বাহিনী দুটো কথাই রেখেছেন, তা একদিকে যেমন একটা করুণ কাহিনীকে কাহিনী বলছেন, আবার একটা হাস্যকর বাহিনী নিয়ে আপনি বাহিনী বলছেন। ফলে আমারও এখন এখানে এই ক্ষেত্রে একটা কথা না বললেই নয়, যে সাপ হয়ে কাটা আর ওঝা হয়ে ঝাড়া। আপনি দেখুন, সাপ হয়ে কাটার জন্য ইডি, সিবিআই, প্রেস, মিডিয়া সবাইকে নিয়ে চোর ধরতে বেরিয়ে পড়লো, গেল, তারপর জনতা উদ্বেলিত হয়ে গেল। ওঝা হয়ে ঝাড়ার জন্য ইডি কোর্টের সামনে দাঁড়িয়ে বলছে 3টে এলআইসি হুজুর, মাথা নিচু। বাড়ি চেনেন না? আচ্ছা, 40 দিন হয়ে গেল শাহজাহানের ক্ষেত্রে, আজ পর্যন্ত বারবার প্রেমপত্র পাঠাচ্ছেন, আর কিচ্ছু করছেন না। পার্থবাবু সিবিআই, পার্থবাবু অ্যারেস্ট হয়েছেন 2 বছর আগে, 1.5 বছর আগে, এখন যাচ্ছে সিবিআই বিভিন্ন বাড়িতে খোঁজ করতে। এতদিন ধরে এই কাউন্সিলর প্রভাবশালীরা সবকিছু রেখে দিয়েছেন। ফলে সাপ হয়ে কাটা এবং ওঝা হয়ে ঝাড়ার দায়িত্ব কিভাবে পালন করছেন আমরা এখন দেখতে পাচ্ছি। কিন্তু মাঝখান থেকে বিপদে পড়লেন নিরাপদ। যিনি নিরাপদ ছিলেন তিনি হয়ে গেলেন আপদ, আর যিনি আপদ শাহজাহান ছিলেন তিনি সবচেয়ে নিরাপদ। 40টা দিন ধরে তাকে কেউ খুঁজে পাচ্ছে না, তিনি সবচেয়ে নিরাপদ হয়ে গেলেন। আর নিরাপদ বাবু এর আগে কেন বলেননি? মমতা ব্যানার্জি সত্যি তো আগে যদি জানতেন তাহলে গিয়ে টিকিট দিতেন, এই যারা যারা নারদায় টাকা খেয়েছে, সারদায় টাকা খেয়েছে। ফলে এখন সমস্যা এসে দাঁড়ালো আগে জানিনি কেন, আগে জানলে করতেন না। কিন্তু দেখুন, ওঝারও তো একটা সাপের প্রতি দায়িত্ব থাকে। ওঝা যদি সাপকে না দেখে, আপনি গতকালকে রায় দেখে সুপ্রিম কোর্টে বুঝেছেন যে ওঝা বিজেপি 1033 কোটি টাকা নির্বাচনের বন্ডের নামে তুলেছে, সঙ্গে টিএমসি 528 কোটি টাকা তুলেছে, দেশের দ্বিতীয় বৃহত্তম দল, আঞ্চলিক দল হিসেবে। ফলে ওঝার সাপের প্রতি দায়িত্ব আমরা বুঝতেই পারছি। আর সেই দায়িত্ব তো ঐতিহাসিকভাবে দেখে আসছি, সারদা, নারদা, বালি, কয়লা, পাথর, একটা কেসও শুধু ডাউনলোডিং করে ঘুরছে, আর কিছু শেষ হচ্ছে না। এবার উল্টো দিকে আসুন, যখন আমাদের কাঁচা বয়স টিএমসি সরকারের, বুঝলেন, তাপস পাল এই পশ্চিমবাংলায় রামমোহন যেখানে সতীদাহ প্রথা বন্ধ করলেন, সেই বাংলাতেই বললেন ছেলেদের ঘরে ঢুকিয়ে দেবেন। তো তারপর সরকারের বয়স ধীরে ধীরে বেড়েছে, এত কিছু করে হাত পাকানোর পর সরকার ঠিক করেছে দুয়ারে সরকার নামে প্রজেক্ট চলবে। এই করতে করতে দুয়ারে উত্তমের পিঠে, এখন সবাই পিঠে, এত পিঠে খেতে ভালোবাসেন উত্তম বাবু, মা বোনেদের রাত্রিবেলা তুলে নিয়ে গিয়ে দুয়ারে পিঠে প্রজেক্ট চলছে। আমার আর অদ্ভুত লাগছে যে মমতা ব্যানার্জির সরকার একদিন ফেলানি বসাক, একদিন চম্পলা সর্দারের কাহিনী নিয়ে বামফ্রন্ট সরকারের কাছে গিয়েছিলেন, আজকে তার সেই বিবেক কোথায় গেল? আজকে কোন মা বলছে, কোন মায়ের গামছা, কার মুখে গামছা বাঁধা? একবারও গামছা বাঁধা চট্টধরের কথা মনে পড়ছে না, একবারও মনে পড়ছে না কিষাণজির কথা, বিকাশের কথা, আকাশের কথা, তাদেরও তো মুখে গামছা ছিল। আসল কাহিনী অন্য জায়গা বিশ্ব, আসল কাহিনী জল, জমি। যে জমি বামফ্রন্ট সরকার দিয়েছিল, সেই জমিতে পাট্টা দেওয়ার পর বিএলআরও অফিসে ওই পাট্টাগুলোকে রেজিস্ট্রেশন করতে দেয়নি এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা, যে কোনোভাবেই ওটা রেজিস্টার্ড হবে না, পাট্টাগুলো যে লোকগুলোর নামে আছে তাদের নামে যাবে না। তারপর সেখানে 3 ফসলি জমিগুলোকে কেটে সেখানে লোনা জল ঢুকিয়ে মেচো ঘেঁটি তৈরি করা হয়েছে। এটাই তো আসল কাহিনী। জল করের টাকা বছরের পর বছর দেয়নি। আমার ভাবতে আজকে অবাক লাগছে যে তৃণমূল কংগ্রেসের সেই সরকার, যে সরকার একদিন সিঙ্গুরে চাষির জন্য এত কান্না কেঁদেছিল, টাটার কারখানা ভেঙে ওখান থেকে গুড়িয়ে দেওয়ার পর টালা ব্রিজে যা জল আছে তার থেকে বেশি জল কলকাতার ধর্মতলায় 26 দিন অনশন করেছিল, আর আজকে 40 দিন ধরে শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে জল কলের টাকা চাষির জমি কেড়ে নিয়ে, সেদিকে কোনো হুঁশ নেই। চন্দনদা, একটা প্রশ্ন আমি করবো পরে, যে পাট্টা তো 77 সালে বামফ্রন্ট সরকার দিয়েছিল, তো রেজিস্ট্রেশন করতে তো এত নিশ্চয়ই সময় লাগে না, আমার মনে হয় রেজিস্ট্রেশন অনেক আগেই হয়ে যাওয়ার কথা। পরের বক্তা অভ্র সেন। আমি প্রত্যেকজন বক্তার কথা খুব মন দিয়ে শুনছিলাম। আমি প্রথমেই এটা বলে শুরু করব, তৃণমূল কংগ্রেস ভুল তো কিছু করেনি।
21-এর ইলেকশনের আগে তারা কি স্লোগান দিয়েছিল? কিত 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 খেলা হবে। দর্শক বন্ধুরা, আপনাদের জীবন নিয়ে খেলছে। ভুল কি করেছে? যা প্রতিশ্রুতি তাই কার্য। ভুল তো কিছু করেনি। ক্ষমতায় আসার আগে 2011-তে এই তৃণমূলের নেতারা গিয়ে বিধানসভা ভাঙচুর করেছিল। তারপর 10-12 বছরে চুরিচামারি করেছে, এটা ছেড়ে দিন, চিটিংবাজি এদের রক্তে। এখন কি করলো? কালকে মাননীয় মুখ্যমন্ত্রী, একজন পুলিশ মন্ত্রী, উনি একজন মহিলা, উনি কি করলেন? এন্টায়ারলি ডাউন প্লে করলেন প্রাতিষ্ঠানিক ভাবে মহিলাদের ওপর এই নির্যাতনের। ভাবুন, একটা দিন আসবে, এটা তো প্রথমেই ভোটের সঙ্গে কোরিলেট করছে ব্যাপারটা, ঠিক আছে, ভোটের সঙ্গে কোরিলেট করেই আমি না হয় বলছি। ধরুন তৃণমূল আরো থেকে গেল 10 বছর রাজ্যে, একটা দিন আসবে দর্শক বন্ধুরা, আপনাদের বাড়ির মা বোনেদের হাত ধরে টানবে, শাড়ি ধরে টানবে, জামা ধরে টানবে এই তৃণমূলের দুষ্কৃতীরা। যে দুষ্কৃতী সেই তো নেতা। তারপর আপনি যখন পুলিশের কাছে যাবেন, পুলিশ আবার আপনাকে পাঠিয়ে দেবে কোথায়? ওই তৃণমূল পার্টি অফিসে, যেই পার্টি অফিসগুলো নাকি কুখ্যাত বা বিখ্যাত বললেও চলে। কেন? মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে নিগ্রহ এবং ধর্ষণ করার জন্য। কোন জায়গায় গেছে বাংলা? সত্যি কথা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, পশ্চিমবাংলার সংস্কৃতি, সব নিয়ে বড় বড় কথা শুনছিলাম। সত্যিই তো এই সংস্কৃতি আমরা চেয়েছিলাম, তাই না? 12 বছর 13 বছর আগে তৃণমূল যখন এসেছিল, এই প্রতিশ্রুতি তো দিয়েছিল যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে একদিন পশ্চিমবাংলা এই জায়গায় যাবে যে মা বোনেরা মুখ ঢেকে লজ্জায়, দুঃখে, কষ্টে হাতে ঝাঁটা, লাঠি, কাস্তে নিয়ে বেরিয়ে আসতে বাধ্য হবে। তারা কিন্তু খালি সিপিএম করে, বিজেপি করে, তৃণমূল করে তা নয়। এরকম ভাবে কোরিলেট করলে চলবে না। তারা মহিলা। এটা একটা নারী বিরোধী সরকার। একজন নারী মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনি কি করে বলতে পারলেন যে সবটা সাজানো ঘটনা? পার্কস্ট্রিটে একজন মহিলা রেপ হবে, সাজানো ঘটনা। হাঁসখালিতে একজন নাবালিকা রেপ হবে, সাজানো ঘটনা, প্রেগনেন্ট মেয়ে। কালিয়াগঞ্জে একটা মেয়ে গ্যাং রেপ হবে, তার ডেড বডিটাকে টেনে হিচড়ে নিয়ে যাবে, সেটাও সাজানো ঘটনা। সব সাজানো ঘটনা। যখন শয়ে নাম্বারে মহিলারা বেরিয়ে আসবে, বিবাহিত মহিলারা বেরিয়ে আসবে, সেটাও সাজানো ঘটনা। এতই যখন সব সাজানো, তাহলে তো বলতেই হচ্ছে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিত 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 খেলা হবে, এই খেলা চলুক। আপনাদেরকে বুঝতে হবে, যখন তৃণমূল কংগ্রেস এই কোরিলেশনটা করছেই ভোটের সঙ্গে, ভোটের বাক্সতেই কিন্তু একভাবে আপনারা উত্তর দিতে পারেন। এই ক্রিমিনাল অ্যান্টিসোশ্যালদের যদি মস্তক থেকে না সরানো হয়, বাংলার ভবিষ্যৎ পুরো অন্ধকার। আর দু একটা কথা বলে আমি শেষ করবো বিশ্বদা, আপনার পারমিশন নিয়ে। আমরা তো বিরোধী দল, আমাদের কথা ছেড়ে দিন। ন্যাশনাল কমিশন ফর উইমেন তারা পরিষ্কার টুইট করেছে, আমার কাছে রেকর্ড রয়েছে। তারা কি বলছে? এখানকার রাজ্য পুলিশ ওই নির্যাতিত মহিলাদের বাড়ি গিয়ে তাদেরকে ভয় দেখাচ্ছে, তাদেরকে বলছে তোমরা অভিযোগ দিও না। ন্যাশনাল এসসি কমিশন আসলো, তার আগে রাজ্যের মন্ত্রী শশী পাজা প্রেস কনফারেন্স করে উনি কি বলছেন? ঢুকতেই দেব না সন্দেশখালীতে। একটা উপদ্রুত অঞ্চল পশ্চিমবাংলা, একটা কি মগের মুলুক পশ্চিমবাংলা। এর জন্য তৃণমূলকে আমরা এনেছিলাম। লজ্জা, ধিক্কার। এই যদি তৃণমূল হয় আর তৃণমূলের একজন এমএলএ যদি বলে যে দৈহিক গঠন দেখে যে বুঝতে পারছে কোন মহিলা কোন সম্প্রদায়ভুক্ত, তাহলে তো আমিও বলবো সবকটা তৃণমূলকে দেখে আমার মনে হয় সবকটা চোর, চিটিং বা ছ্যাচোর। শান্তনু সেন। আপনার মোশন হচ্ছে সন্দেশখালী কাহিনী চর্চায় কেন্দ্রীয় বাহিনী। তো আমি লিখলাম যে রামবামের সাথে হাত মেলানো সন্দেশখালীর রটনা, জমি হারানো বিরোধীদের ঘটিয়ে চলা ঘটনা। কেন্দ্রীয় কেন নিয়ে আসুক আন্তর্জাতিক বাহিনী, বঙ্গবাসীর আশীর্বাদে পাল্টাবে না ভোটের ফলের কাহিনী। আমি সবারটা শুনলাম। প্রথমে এটা প্রমাণ হলো যে এখানে আমরা যেটা বলি যে কংগ্রেস, সিপিএম, বিজেপি এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, সেই জোট, সেই ঘোট এখানে আপনার সহে প্রমাণিত। অধীর চৌধুরী এখানে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য কাজ করেন, সেটা আমরা জানি, এটা প্রমাণিত সত্য, এবং তার জন্যই এই বাংলায় 1:1 লড়াই হলো না। কিন্তু আমার কোথাও একটা মনে হচ্ছে এখন বহরমপুরের লোকসভার আসনটার জন্য বোধহয় তিনি তার স্পোক্সপারসনদের বাটি বাটি সর্ষের তেল দিয়ে দিয়েছেন যে শোগুলোতে গিয়েও যেখানে বিজেপির প্যানেলিস্টরা থাকবে সেখানে তৈলমর্দন করো। এই শোয়ে কংগ্রেসের প্রতিনিধির কথায় সেটাই আমার মনে হলো। বামফ্রন্টের প্রতিনিধি অনেক বড় বড় কথা বললেন। আমার মনে পড়ে যাচ্ছে বুদ্ধ ভট্টাচার্যের সেই কথা যে আমি এই চোরেদের মন্ত্রিসভায় থাকবো না, বা আমার মনে পড়ে যাচ্ছে যে সারদা যার হাত দিয়ে তৈরি হয়েছিল দক্ষিণ 24 পরগনা জেলায়, তার নাম সুজন চক্রবর্তী, যার নামে সুদীপ্ত সেন জেলে বসে লিখে দিয়েছে কত কোটি টাকা নিতে হয়েছে। আজকে টাকা তোলার কথা বলছে, তোমার নাম আমার নাম ভিয়েতনাম, কৌটো নাড়িয়ে নাড়িয়ে টাকা তোলা এই সিপিএম, যারা বাংলাকে 2,03,000 কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে চলে গেছে। আজকে তাপস পালের কথা তিনি বলছেন, তিনি মারা গেছেন,
দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, কিন্তু বিনয় কুমার কি বলেছিলেন? মা বোনেদের বলেছিলেন কিছু মনে করবেন না, মার্জনা করবেন, পশ্চাৎ দেশ দেখিয়ে দিতে। বিমান বোস কি বলেছিলেন? পশ্চাৎ দেশে পিন ফুটিয়ে দেবো। অনিল বসু কি বলেছিলেন আরামবাগের? আমাদের সকলের মনে আছে। কিষাণজির কথা বলছে, যেমন সারদার সুদীপ্ত সেনকে কার্গিল থেকে মমতা ব্যানার্জি ধরেছিলেন, ঠিক তেমনি কিষাণজির পরিণতি কি হয়েছে সেটা মমতা ব্যানার্জি সরকারই করে দেখাতে পেরেছে। বামফ্রন্টের আমলে কিষাণজির সামনে আপনাদের মিডিয়ার লোকেরা বুম নিয়ে চলে যেত, কিন্তু বামফ্রন্টের পুলিশ তাকে ধরতে পারতো না। আর সিঙ্গুরের আন্দোলন তো মমতা ব্যানার্জির ঐতিহাসিক আন্দোলন, সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে দিয়ে সেটা একটা যুগান্তকারী সিদ্ধান্তে পরিণত হয়েছে। আপনাদের মতো জোর করে জমি দখল করেনি। এবার আসি বিজেপির দুজন যে কথাগুলো বললেন, চিটিংবাজির কথা বলছেন, যে সান্তাক্লজের ভূমিকায় অবতীর্ণ হয়ে 2014 সালে মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটিয়ে ক্ষমতায় এসে প্রত্যেকটা প্রতিশ্রুতি ভঙ্গ করে 2019 সালে সিউডো ন্যাশনালিজমের কথা বলে 40 জন সেনাবাহিনীর সদস্যকে নিজের ভোটের কারণে ব্যবহার করে তাদেরকে এক কথায় আমি বলবো হত্যা করে ক্ষমতায় এসছেন যারা আদ্যপ্রান্ত নারী বিদ্বেষী রাজনৈতিক দল। আমি প্রধানমন্ত্রীর কথাটা অরূপ বলে দিয়েছে, আমি আর বলবো না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলি, অমিত শাহ বলছে মমতা ব্যানার্জি মায়াবতীর মতো নেত্রীদের এক এক রাতে 10 বছর করে বয়স বেড়ে যায়। আজকে ব্রিজভূষণ তাদের সাংসদ মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করেন। অমিত মালভিয়া তাদের আইটি সেলের ইনচার্জ। বেনারস ইউনিভার্সিটির যারা ধর্ষক তিনি হচ্ছেন অমিত মালভিয়ার আইটি সেলের সাথী। রাজস্থানে ধর্ষিতা মহিলাকে জলের ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে দাবি করতে হয় যে আমাকে বিচার দাও, আর স্মৃতি ইরানি বড় বড় কথা বললেন। তার আমেথি কেন্দ্রে একজন ধর্ষককে বাধ্য হয়ে বিষ খেতে হয়। আর মণিপুরে মহিলাদের ধর্ষণ করে নগ্নভাবে প্যারেড করা হয়। তাদের এই কথা বলবো। আজকে কমিশনের কথা বলছেন, কমিশনের কনস্টিটিউয়েন্ট কি? এক সেকেন্ড, কোথাও মধ্যপ্রদেশের প্রাক্তন যুব সংগঠনের সভাপতি আমরা প্রদীপ প্রিয়ঙ্কা কানুনগোকে দেখেছি, কোথাও গুজরাটের প্রাক্তন বিজেপির মোর্চার সভানেত্রী, কোথাও দিল্লি মিউনিসিপ্যালিটি ইলেকশনের বিজেপির ক্যান্ডিডেট, কোথাও আবার অগ্নিমিত্রা পাল, যার অডিও ক্লিপ কিছুদিন আগে সামনে চলে এলো, বলছে সন্দেশখালীর ঘটনাকে আমাদের রাজনৈতিকভাবে হাতিয়ার করতে হবে। মাথায় রাখুন বিজেপির বন্ধু, এটা তৃণমূল কংগ্রেসের সরকার, এরা পুলিশকে নিউট্রালি কাজ করতে দেয়, এটা বিজেপি নয়। যারা ইডি থেকে, সিবিআই থেকে, সেন্ট্রাল ফোর্স থেকে ইলেকশন কমিশনকে পর্যন্ত নিজেদের কুক্ষিগত করে রাখে। ধন্যবাদ। আমি জাস্ট কবিতাটা একটা উত্তর দিয়ে দিই, 1 মিনিট। কয়লা খেয়ে বালি খেয়ে ভরল না কো পেট, এবার দেখি নতুন বাংলায় দিতে হবে মা বোনেদের ভেট। मोदी की गारंटी। আমি একটা কথা খালি একটু আপনার পারমিশন নিয়ে একটু জবাব দিই অরূপদার কথা। অরূপদা বিলকিস বানুর কথাটা তুললেন তো, বিলকিস বানুর যে মামলাটা পরবর্তীতে হয়েছে, রাধেশ্যাম নাকি নাম, যে জানোয়ারটা রেপ করেছিল, রেপ কনভিক্ট, তাকে একটুও কিন্তু কোনো বিজেপি পার্টি অফিসে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আপনি একটু প্রমাণটা দিতে পারলে খুব খুশি হব। যেখানে তাকে মালা, শান্তনুদা, যেখানে তাকে মালা পরানো হয়েছিল, অত্যন্ত জঘন্য একটা কাজ করা হয়েছিল। সেটা তো প্রধানমন্ত্রী বলেনি, সেটা তো 100 বার পার্টি অফিস, 100 বার আরএসএস এর লোক, 100 বার তারা আরএসএস এর লোক, তারা আরএসএস এর লোক। তাহলে প্রধানমন্ত্রী বলেনি কেন? আপনি তাদেরকে জানোয়ার বললেন আর আপনার দল তাদেরকে মালা পরালো। তবে একটা জিনিস আমি বলতে পারি, একটা জিনিস বলতে পারি, সুস্মিতা, একটা জিনিস বলতে পারি, একটা বিষয় বলতে পারি। বাবা রাম রহিমকে হরিয়ানা ভোটের আগে প্যারোলে ছাড়া হলো। মুক্তি দেওয়াটাই রাম রহিমকেও দিয়েছে। বাবা রাম রহিমকে ভোটের আগে প্যারোলে মুক্তি দেয়নি। 1992 কেসটা মহারাষ্ট্র সরকার জানতো না, কেসটা মহারাষ্ট্র সরকারের ইয়েতে ছিল, মহারাষ্ট্র সরকারের ছিল। একটু শুনুন কাইন্ডলি। কেন সুপ্রিম কোর্ট যে কারণে খারিজ করে দিয়েছে বিষয়টা, কেন ওটা কিন্তু সুপ্রিম কোর্টই অর্ডার দিয়েছিল। রাধেশ্যাম যখন গিয়েছিল মহারাষ্ট্র সরকারকে অন্ধকারে রেখে, মহারাষ্ট্র সরকারকে, আমি সব বুঝতে পারছি, কিন্তু ঘটনা হচ্ছে এইরকম একটা সেন্সিটিভ ইস্যু যেখানে, তাহলে কি সুপ্রিম কোর্ট জানতো না? এটা তো আজকের মামলা নয়। না, নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্ট তো তাই বলেছে। নরেন্দ্র মোদী জানতো না। আজকে যখন তৃণমূল সব জানে, তৃণমূল সব জানে, অন্তর্জামী তো। তৃণমূল সব জানে। আপনারা বাবা রাম রহিমকেও মুক্তি দেওয়ার জন্য যখন হরিয়ানায় ভোট হয় কি করে ফলে বারবার প্যারোলে ছেড়ে দেন এই তো বাসা একটা কথা বলি শান্তনু, একটু হাফ মিনিট নেব। আপনি অনেক জায়গা ঘুরে এলেন, মণিপুর পর্যন্ত ঘুরে এলেন। এখানে কয়েকদিন আগে যখন মালদাতে রাস্তার মধ্যে ভরা হাট বাজারে একজন ভদ্রমহিলা তাকে বিবস্ত্র করা হলো, আমাদের মন্ত্রী শশী পাজা তিনি বলেছিলেন গরিব মানুষ তো, কম কাপড় তো, তাই হয়তো একটু আপনি ভুল তথ্য পরিবেশন করছেন।
তৃণমূল কংগ্রেস কোনো অন্যায়ের সাথে আপোষ করে না। উল্টে বেশিরভাগ জায়গায় বিরোধীদের সাথে আপোষ করছে। আপনারা না, না, ওই জন্য সারা বাংলায় আমার সাথে আপোষ করে। আপোষ করছে। অব্র এই যে সন্দেশখালী নিয়ে বিজেপি ঝাঁপিয়েছে, সিপিএম কংগ্রেস, রাজনীতি স্বাভাবিক, ইস্যু কি ভোটের ইস্যু কি সন্দেশখালী? বিশ্বদা, এটা ভোটের সঙ্গে কোরিলেট করে দেখাটাই ভুল হবে, যেটা তৃণমূল কংগ্রেস করছে। ভোটের রাজনীতি করে, ভোটের বাইরে কিছু ভাবতে পারে না। আপনি আমাকে বলুন, নারীদের সুরক্ষা, নারীদের সম্ভ্রম, নারীদের সম্মান, এটা কি করে ভোটের ব্যাপার হতে পারে? আমরা বলছি প্রাতিষ্ঠানিকভাবে দিনের পর দিন, বছরের পর বছর এটা হচ্ছিল ওখানে। অরূপ, প্রথমত অভ্র দুটো কথা বললো, একটা হচ্ছে এনসিডাব্লিউর কথা, একটা SC/ST কমিশনের কথা। এই এনসিডাব্লিউর ভূমিকা সারা ভারতবর্ষ ধিক্কার জানিয়েছিল। রেখা শর্মা মণিপুরের ঘটনা 78 দিন চেপে রেখেছিলেন, তারপর যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তখন নড়ে চড়ে বসেছিল এক। দ্বিতীয়ত SC কমিশনের কথা বলছেন, এখন SC কমিশনের দায়িত্বে আছেন অরুণ বাবু, অরুণ হালদার। উনি কে ছিলেন জানেন? বিজেপির SC/ST মোর্চার সভাপতি, দায়িত্বপ্রাপ্ত রানাঘাটের নেতা। আসলে বিজেপি হচ্ছে যখন NIA ভাই, আমি তোমার বলার সময় বলিনি ভাই, তৃণমূলের সভানেত্রী তো পুলিশ মন্ত্রী। তোমার বলার সময় তাহলে বলিনি, এত অসভ্য, এত অসভ্য, বিজেপি অসভ্য, সবাই বললো উনি পুলিশ মন্ত্রী বলে তৃণমূলের এই নেতা, অসভ্যতার এই চারজনকে বাঁচাচ্ছে। তাহলে তো এই যুক্তি দ্বারা। আমরা এই অসভ্যতার সঙ্গে কথা বলবো না। আমি পরিষ্কার, আমি কারুর বলার সময় বলি না। আমি আশা করবো আমার বলার সময় ইন্টারাপশন হবে না। আমি খুব পরিষ্কার ভাবে ক্যাটেগরিক্যালি বলছি। এই যে আজকে আবার শুনলাম শিশু সুরক্ষা কমিশনে কে এই প্রিয়াঙ্ক বাবু? এই প্রিয়াঙ্ক বাবু হচ্ছে RSS এর ক্যাডার। আপনি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুললেন, দেখতে পাবেন পরপর। কে এই অরুণ বাবু? বিজেপির ক্যাডার। আসলে পুরোপুরি CBI, ED, NIA যখন হচ্ছে না, তখন এই অঘোষিত সেকেন্ড লাইনকে নামিয়েছে। এতে ভবি ভুলবে না, বাংলার মানুষ জানে তার সুখ দুঃখের সাথীকে। আর এখানে ওই এত কথা বলছে সুমন রায়চৌধুরী, মুশকিলটা হচ্ছে সুমন এই কথাগুলো রাহুল গান্ধীকে বোঝাতে পারছে না। রাহুল গান্ধী গিয়ে চিঠি লিখছে যে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হয়েছে, তার টাকা ছাড়াও। রাহুল গান্ধী বলছে এখানে সেন্ট্রাল এজেন্সির অপব্যবহার হচ্ছে, আর ওখানে সেন্ট্রাল এজেন্সি নিয়ে উদ্বাহ নৃত্য করছে। আসলে গায়ে মানে না আপনি মরুন। এরা বাড়ির চাকর বাকরের অযোগ্য হয়ে গেছে। AICC গুরুত্ব দেয় না এদেরকে। এরা এখানে এসে বিপ্লব করছে, বিজেপিকে অন্ধভাবে মদত দেওয়ার জন্য। না, ওর উত্তরটা জাস্ট এক লাইন। আচ্ছা দাও। শুধু রাহুল গান্ধী নয়, আমি আগেও শান্তনুদা ছিলেন এখানে, একটা প্যানেলে বলেছিলাম, মাননীয় অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কার করে বলেছিল, বাংলা ডিমান্ডের জন্য যদি মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন বাংলা থেকে নির্বাচিত সাংসদদেরও সেই প্রতিনিধি দলে যেতে হবে, আমি যাব। তিনি তো লোকসভা দলনেতা, তিনি কেন বলেননি? প্রোভাইডেড। তিনি তো নিজে থেকে বাংলায় বলতে পারতেন। দাদা, আমি শেষ করি, তিনি লোকসভায় আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি। তাকে বলতে হবে, তবে তিনি বলবেন। না, যদি উনি মনে করেন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে বাংলার দাবি চাইতে যাব, প্রোভাইডেড দ্য পেপার শুড বি ট্রান্সপারেন্ট। তার সেই নিয়ে কোনো প্রশ্ন না। অব্র সন্দেশখালী নিয়ে উত্তপ্ত। তৃণমূলের বক্তব্য, সন্দেশখালীর ঘটনা বেশিরভাগটাই নারী নির্যাতনের ঘটনা, বেশিরভাগটাই সাজানো, এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কমপ্লেন হয়নি, তৃণমূলের তাই বক্তব্য। এবং বিভিন্ন যারা ঘুরছেন, ঘুরে দেখছেন, তাদেরও বক্তব্য যে আমরা কোনো অফিসিয়াল কমপ্লেন পাইনি। বিজেপি এটা নিয়ে অহেতুক রাজনীতি করছে। নারী নির্যাতনকারী তৃণমূলের কাছে এই বিষয়টা নিয়ে প্রতিবাদটা হচ্ছে অসভ্যতাম। সভ্যতা এদের কাছে কোনটা? এদের দলের একদম অ্যাসেট নেতা, অ্যাসেট কথাটা আমি ব্যবহার করিনি, এদের দলের সর্বোচ্চ নেত্রী ব্যবহার করেছেন। ওই অ্যাসেট নেতার সাগরেদরা, ওই 2 পয়সার ফুটোমস্তানগুলো, তারা তাদের বাহিনী নিয়ে বিবাহিত মহিলাদেরকে রাতের বেলা তুলে নিয়ে যাবে। তৃণমূল কংগ্রেস পার্টি অফিসগুলো ব্যবহৃত হবে। আরে উত্তরটা শুনুন না, একটু ধৈর্য রাখুন। উত্তরটা একদম সেটাও বলে দিচ্ছি, সব একবারে বলে দিচ্ছি, একবারে ফুল ডোজ দেবো। দাঁড়ান, ফুল ডোজ পাবেন, দাঁড়ান একটু ধৈর্য করে শুনুন, আপনি বয়োজ্যেষ্ঠ। যাই হোক, ঠিক আছে, মাঝখানে কথা বললে নাকি অসভ্যতা। এবার কে অসভ্যতা করছে সেটা তো আমি তৃণমূল প্রতিনিধির থেকে জিজ্ঞেস করবো। যাই হোক, আমি আমার উত্তরে ফিরি। দেখেছেন তো আমাকে অসভ্য বলে। ধৈর্য রাখুন। এবার বিষয়টা হচ্ছে, হ্যাঁ আরেকটু ধৈর্য রাখুন, বয়োজ্যেষ্ঠ তো, আপনাকে সম্মান দিয়েই বলছি। শেখ শাহজাহানের এই 2 পয়সার ফুটোমস্তান সাগরেদ গুলো বিবাহিত মহিলাদেরকে তুলে নিয়ে যেত, এটা হচ্ছে অভিযোগ। মিডিয়ার কাছে আছে, পুলিশের কাছেও আছে। এবার আইনের যে পরিভাষাটা আপনি জিজ্ঞেস করলেন বিশ্বদা, পুলিশ কিন্তু চাইলেই সুও মোটু কগনিজেন্স নিতে পারতো, FIR রেজিস্টার করতে পারতো, পুলিশ সেটা করেনি।
এনসিডব্লিউ যেটা পরিষ্কার বলে দিচ্ছে, পাবলিক স্টেটমেন্ট দিচ্ছে যে পুলিশ উল্টে কি করেছে, এই মহিলাদের যারা অভিযোগ করছে তাদের বাড়ি বাড়ি NCW গিয়ে বলেছে আমাদের কাছে কোনো এনসিডব্লিউ complaint এনসিডব্লিউ হয়নি। এনসিডব্লিউ পুলিশ মানবে না, বলেছে। এনসিডব্লিউ মানবে না, আমাদের কাছে কোনো এসসি কমিশন মানবে না, আরে তারা কোনো তো কিচ্ছু নিজেরা মানবে না, বলছে। খালি জাগো আপনাকে বাংলা স্মরণ পড়ুন, করিয়ে দিই। বাড়িতে জল খাবার খেয়ে ঘুমান, 10 এই হচ্ছে তৃণমূল। আমি 10 আর নারী নির্যাতন চলবে, ভাই এত গলা এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন তো? কিচ্ছু মানবে না, নারী নির্যাতন চলবে তৃণমূলের পার্টি অফিসে, ওকে আর বলতে সেটা দিন। তৃণমূলের সভানেত্রী উনি সেটাকে এন্ডোর্স করবেন বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দিন দেখতে হবে, লজ্জাজনক, ধিক্কার। আরে থামতে বলুন, আমি বিশ্বদাকে স্মরণ করিয়ে দিই। কোভিডের সময় একটা সেন্ট্রাল টিম এসেছিল, তারা এমআর বাঙ্গুর আর আইডি হসপিটালে গিয়ে বাস্তব চিত্রটা লিখে এসেছিল রেজিস্টারে যে সারা ভারতবর্ষে এরকম পরিষেবা আমরা দেখিনি। তারপরে সে যখন দিল্লি ফিরে গিয়েছিল, তার ফ্লাইটটা দিল্লিতে ল্যান্ড করার আগে তাকে ট্রান্সফার করিয়ে দিয়েছিল। সুতরাং এই কমিশনের নামে যারা আসে, তারা যে বিজেপির একটা শাখা সংগঠন, এটা একটা বাচ্চা ছেলেও জেনে গেছে। তাদের কাজটা হচ্ছে একটা তৃণমূল বিরোধী চিত্রনাট্য, যেটার পরিচালক প্রযোজক দিল্লিতে বসে রয়েছেন। বাংলা থেকে হাওয়া দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বসে রয়েছেন। মিথ্যা রটনা। আপনি গতকাল দেখেছেন, পরশুদিন সুকান্ত মজুমদার একটা পার্টি প্রেসিডেন্ট, সে হিরোর মতো যাচ্ছে, ঠিক যেভাবে অধীর চৌধুরী গিয়েছিলেন, হেলমেট ছাড়া হিরোর মতো গুন্ডাদের I strongly object. পুলিশের I উপরে strongly পুলিশের object. উপরে মারধর করছে। আপনি যাকে বলতে পুলিশের চাইছেন উপরে তাকে মারধর বলুন। করেছে। আমার তো কিভাবে মনে অধীর পড়ে রঞ্জন যাচ্ছে, চৌধুরী যায়? তৃণমূল নেত্রী কোন গাড়ির ওপরে উঠে নেচেছিলেন, আপনাকে প্রশ্ন আমরা করে আমার মনে পড়ে যাচ্ছে। ওই দেখো, অনেক বছর আগে ওই দেখো, তৃণমূল নেত্রী কোন তাহলে গাড়ির ওপরে গেছে। উঠে দিয়েছেন? আপনি ওই দেখো, this is very বাজে কথা bad. বলছেন, This is very bad. একটা আত্মঘাতী নারী বিশ্বাসী, আর আস্তে 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 কে কিভাবে শান্তনা শেষ করুন, হাঁটবে? শান্তনা শেষ করুন, শান্তনা শেষ করুন। দিতে পারেন না। তাহলে আমি বলছি, এই কংগ্রেস বিজেপির অ্যালায়েন্সটা এত প্রকট হয়ে যাচ্ছে আমি বিশ্বতে যে একটা আর প্রশ্ন নতুন করে করতে- আমার আর প্রশ্ন বলার করতে- কোনো প্রয়োজন হচ্ছে না। শান্তনুদা, আমি আসছি চন্দনদের কাছে। আমি জানি অধীর বাবু শান্তনুদা, গত পরশুদিন মহিলাগুলো আসবো আমি বুঝতে পারি। আসবো আমি ওনার আন্দোলনকে আপনারা ভয় পান, আমরা আসছি। আমার পয়েন্টটা শেষ করে নিই, শেষ করে নিই, ব্যাপারটা তারপর শেষ হলো না, আমি আর 10 সেকেন্ড টাইম নেবো। আমরা দেখলাম পুলিশ মারলো না, পুলিশ টাচ করলো না, হঠাৎ করে একজন মহিলা বনেটে উঠে একটা পুলিশকে ধাক্কা মারলেন আর সুকান্ত মজুমদারকে টেনে বনেটের উপর শুয়ে দিলেন। আমরা দেখছি কোন একটা টিভি চ্যানেলে আমি একটাই বলবো, আমি একটাই বলবো। শেষ ভাই, আমার শেষ হয়নি, আমার শেষ হয়নি। একজন অ্যারেস্ট হয়েছে, সে প্রকাশ্যে স্বীকার করেছে যে আমরা বাইরে থেকে ভাড়া করে লোক নিয়ে গেছি, পার হেড 5,000 টাকা করে, এবং তাদেরকে শিখিয়ে দিয়েছি। এবং একজনকে আপনি টিভিতে সকালে দেখা বললেন যে যাচ্ছে, 5,000 টাকা একজনকে টিভিতে দেখা যাচ্ছে ভাড়া করে লোক নিয়ে গেছে, বিজেপি ভাড়া করে লোক নিয়ে গেছে। শান্তনুদা ভাড়া করে নিয়ে যান, ভাড়া করে নিয়ে যান, ভাড়া করে নিয়ে যান। আমি একটা কথা বলি। চন্দনদা সেখানে তো অক্সিজেন আসছি আসছি আমি একটু চন্দনদা অন্য কথা বলি। দেবো 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 একটু অন্য কথা। দেবো। এক মিনিট আপনার অন্য কথা বলি। আচ্ছা, পার্ক স্ট্রিটের মেয়েটা কিন্তু টিএমসি করতো না, মধ্যমগ্রামের মেয়েটাও টিএমসি করতো না, হাঁসখালির মেয়েটাও নিশ্চয়ই টিএমসি সদস্য ছিল অনিতা না। দেওয়ানও করতো না। এখানে শুরু করে দিয়েছে, কি বলবো বুঝতে পেরেছি। কারণ আনারুলকে পুলিশ ডাকার দায়িত্ব দিয়েছিলেন বগটুইতে, 7 জনকে পুড়িয়ে মারা হয়েছিল, তারা সকলেই টিএমসি পরিবার ছিলেন। এখানে বাবা, পুড়িয়ে মারার কথা যে বলছে, মহিলারা সামনে আমার বেরিয়ে তো আসছে, বিজন শেষুর আমার আনন্দ পয়েন্টটা মার্গিগুলোর বলতে দেবেন কথা না, এই মনে জন্য পড়ে মাঝখানে যাচ্ছে। বলতে লাগলেন। আমার আমার শাহিবাড়ির পয়েন্টটা কথা বলতে বলে- দেবেন না। আরে আপনি তো আমি পুড়িয়ে শুনে মারার শেষ কথা করিনি বলছেন। এখনো। আমার তো আমি বলিনি, নানুরের আমি বিরোধীদের সুকান্তের চক্রান্ত কথা ঠিক আছে, বলছেন। ঠিক আছে। আমি বিরোধীদের চক্রান্তই আমার তো বলছি। শাহিবাড়ির আমি বলছি খাবার যতবারই পারেন কাটা মুন্ডু কোরআন, নিয়ে পড়ে কুরআন, যাচ্ছে। মহাভারত সব ধরে নিয়ে আসুন, কিন্তু এই সত্যটাকে চাপতে পারবেন না। সন্দেশখালীর এই মা বোনেরা এরা টিএমসি করেছেন, তারা বলছেন টিএমসি তে নিজের মেয়েরাও সেফ নয়। আরে বাংলার বাবা, মেয়েকে এসব চাই। শেখানো এখন গল্প TMC করবেন না, রোজ কেউ রাতে সেটা সুস্মিতা, 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 তৃণমূলের অভিযোগ, তৃণমূলের অভিযোগ, তৃণমূলের অভিযোগ, তৃণমূলের অভিযোগ, ওরা আপনাদের দলের সদস্য। আপনারা তাদের সাথে সন্দেশখালীতে আদিবাসী এবং সংখ্যালঘুদের মধ্যে বিরোধ বাঁধাচ্ছেন। অ্যাবসলিউটলি ভুল হবে। যেমন শান্তনুদা যেটা বললেন আমাদের রাজ্য সভাপতি সম্বন্ধে, হয়তো চেঁচামেচিতে আমার গলাটা শোনা যায়নি। বসিরহাট না, না, শোনা হাসপাতালে সুকান্তদাকে প্রথম ভর্তি করা হয়েছিল, সেখানে তার অক্সিজেন লেগেছিল। শান্তনুদা একজন আরে ডাক্তার, আমি বাবা, জিজ্ঞেস আমি করি ডাক্তার বলে তাহলে বলছি, কি উত্তরটা বসিরহাট দিয়ে হাসপাতাল দিচ্ছি। ভুল ছিল? তাহলে উত্তরটা দিয়ে ভুল দিই, ছিল। 10 সেকেন্ডে উত্তর দিই। এই সেই সুকান্ত মজুমদার, যিনি একদিন একটা এক্সরে প্লেট দিয়ে টুইট করেছিলেন আমার হাড় ভেঙেছে। আরে এটা তো এটা ব্যক্তিগত ব্যক্তিগত নয়, জায়গায় কেন নিয়ে হাড় যাচ্ছেন? ভেঙেছে। দাদা, আমি আপনাকে নিজে শ্রদ্ধা করি রেডিওলজিস্ট, আমরা। আমি নিজে রেডিওলজিস্ট হিসেবে যে এক্সরে প্লেট দেখেছিলাম, কিচ্ছু হয়নি। তিনি যে নর্মাল এক্সরে মানে প্লেট তাহলে দিয়ে বলেছিলেন বসিরহাট হাড় ভুল ভেঙেছে। ছিল, বসিরহাট সুতরাং হাসপাতাল ভুল ছিল। সুতরাং আরে আপনাদের অক্সিজেন হসপিটালগুলো ভুল। একজন চিকিৎসক হিসেবে বলতে পারি, মমতা আমি যদি গিয়ে বলি, বন্দ্যোপাধ্যায়কে চলে আসতে হয়েছিল। আমি গিয়ে বলতে পারি আমার কলকাতায় চলে শ্বাসকষ্ট আসতে হচ্ছে, হয়েছিল। অক্সিজেন পা দাও। ভাঙার পরে। আমি তাহলে আমি আপনাদের আসছি, জেলা আমি হাসপাতালগুলো আসছি, বড় ভুল। কথা নয়। আমি আসছি, অভ্র আসছি। 21-এর ভোটে বিপুল কেন্দ্রীয় বাহিনী আসছে শোনা যাচ্ছে, এবং তাও চাওয়াও হচ্ছে।
পঞ্চায়েত ভোট আমরা বিরাট বাহিনী দেখেছি, লোকসভা ভোটও আসছে। বাহিনী আনলেই কি সব হয়ে যাবে, কি মনে হয়? বিশ্বদা, 2021-এর ইলেকশনের পরে 27 দিনের মধ্যে আমাদের দলের 58 জন কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। পোস্ট পোল ভায়োলেন্সে আপনি যদি সংখ্যা তত্ত্ব দেখেন, হাইকোর্টে মামলা হওয়ার পরে হাইকোর্ট 303 জনকে সিকিউরিটি দিয়েছিল এবং সিবিআই কে কেস হস্তান্তর করা হয়। তার মধ্যে আরে এখনো শেষ হয়নি, লম্বা ফর্দ। বলো না। আপনারা প্রচুর আরে করেছেন, বলো। ফর্দটা শুনুন আগে। বলো। যে 58টা কেস রেজিস্টার করা হয়েছিল, তার মধ্যে 26টা কেস ছিল সেক্সুয়াল ভায়োলেন্সের কেস, এবং সিবিআই এর হাতে যারা যারা অ্যারেস্ট হয়েছিল সবাই হচ্ছে তৃণমূলের দুষ্কৃতী, নেতা দুষ্কৃতী, ঠিক আছে? তাদের বিরুদ্ধে চার্জশিটও হয়েছে। এবার আরেকটু যদি এগিয়ে আসি, পঞ্চায়েত ইলেকশনের আগে হাইকোর্টে একটা মামলা হয়েছিল, যেখানে আমরা বলছি না বিরোধী দল হিসেবে, হাইকোর্টের অর্ডার কপিটা আমি ক্যারি করছি। পরিষ্কার হাইকোর্ট বলছে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ইন বেঙ্গল, ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই এখানে। আপনি বলুন তো বিশ্বদা, না, ভোট বিশ্বদা আসবে? বলতে দাঁড়ান দিতে দাঁড়ান হবে, অনেকক্ষণ বলেছেন। দাঁড়ান না, না 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 আরে বলবো তো, কেন্দ্রের শাসক বলবো তো, ক্ষমতা আরেকটু তো টাইম শুনুন না, পাবে নাকি, এটা হয় আরেকটু না। শুনুন, আরেকটু শুনুন, আরেকটু শুনুন, তারপর এটা তো গুছিয়ে- পার্লামেন্ট নয়, তারপর এটা তো- গুছিয়ে এটা তো- কবিতা বলে উত্তর দেবেন আপনি। আপনারা একটু শুনে নিন, পঞ্চায়েতটা শুনে নিন, কি কৃতিত্ব আপনাদের শুনে নিন না। তারপর মাননীয় হাইকোর্ট বলে কেন্দ্রীয় বাহিনী নাও। ছ্যাবলামি মেরে মাত্র 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল স্টেট ইলেকশন কমিশন। কজনের প্রাণ গেছিল বিশ্বদা? প্রায় 60 জনের প্রাণ গেছিল। প্রাণগুলো ফিরবে তো? আর একটা রাজ্য দেখেন বিশ্বদা, যেখানে একটা ভোট আসে আর রক্তবর্ণ বয়ে যায়। না, বলতে দিতে হবে। প্রথম কথা আমি স্মরণ করিয়ে দিই, 2 তারিখে রেজাল্ট বেরিয়েছিল। যারা ঘটনা ঘটেছে 5 তারিখের আগে, 5 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় চার্জ নেওয়ার পর, আর শীতলকুচিতে বিএসএফ এর হাতে মানুষের প্রাণ, সেগুলো আমরা দেখেছি। সুতরাং এইসব কথা শীতলকুচি বলবেন একটা না, স্ট্যান্ডার্ড ইনসিডেন্ট, এইসব আর কথা আপনারা যে বলবেন না। প্রাতিষ্ঠানিকভাবে আচ্ছা, প্রত্যেকটা এইসব ভোটে কথা রক্তবর্ণ বলবেন না। দেওয়া, বাইরে এটার আনুন, উত্তর যাই আনুন, আর লবণ একটা আনুন। রাজ্য দেখান যেখানে এটা হয়। আপনি লবডঙ্কা আনুন। মুশকিল হচ্ছে কুপমন্ডুক বলে একটা শব্দ আছে, দেখবেন ওই ঘোড়া যখন ওই জিন দিয়ে চলে না, চোখের দুপাশে ঠুলি লাগানো থাকে, অন্য দিক দেখতে পায় না। তাই জন্য এখানে কংগ্রেস এবং সিপিএম এরা দুজনে আমাদের বিরোধী দল, এদের প্রতিনিধিরা রয়েছেন। বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার 6 মাস পরও মানে 17% ক্যান্ডিডেট বাড়ি ঢুকতে পারেনি। সেই রাজ্যটার নাম হচ্ছে ত্রিপুরা। সমস্ত আজকে এখানে বলছেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে, ত্রিপুরা একটা রাজ্য যেখানে 90% বিরোধী পঞ্চায়েতকে কনভার্ট করা হয়েছিল, বাধ্য করা হয়েছিল বিজেপিতে যোগদান করতে। তাদের থেকে বড় বড়, হ্যাঁ, কয়েকজন যোগ দিয়েছিল। তাদের থেকে বড় বড় জ্ঞানের বাণী আমরা শুনবো না। এক, দ্বিতীয়ত ভোট তো দেবে মানুষ, ভোট তো কেন্দ্রীয় বাহিনী দেয় না। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করতে পারে, যেরকম গত বিধানসভায় বলেছিল পদ্মফুল চিহ্নে, কমল চিহ্নে ভোট দিতে, শীতলকুচিতে গুলি চালিয়েছিল, তার রিটালিয়েশন হয়েছিল। বাংলার মানুষ তার নিত্যদিনের চাহিদাকে সামনে রেখে, আসলে বিজেপি চাইছে ভোটের ন্যারেটিভটা পাল্টাতে, ইলেকশনের ন্যারেটিভের ভিত্তিতে। বিজেপি গতবার পুলওয়ামা যুদ্ধ ন্যারেটিভ ছিল, এবার খুব পরিষ্কারভাবে একটা মানে অর্ধনির্মিত মন্দির, সেই নির্মিত মন্দিরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে হিন্দু মুসলমানের রাজনীতি। দেশের মানুষ যখন ভোট দিতে যাবে, সে হিন্দু হোক বা মুসলমান হোক, সত্যি কি কেন্দ্রীয় বাহিনী তাকে কেরোসিনটা কিনতে হচ্ছে 120 টাকা লিটার। দেশের সেই গরিব মানুষ, দেশের সেই গরিব মানুষ, আজকে বিজেপি ধর্মীয় মেরুকরণের এজেন্ডা, তাতে দেশের মানুষ অন্ন বস্ত্র বাসস্থানের হিসাব চাইবে, দেশের মানুষ হিসেব চাইবে। মোদীজির জামানায় 18 কোটি বেকার করা হয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা ধ্বংস করা হয়েছে, দেশের মানুষ সেই হিসাব চাইবে। গায়ে লাগছে তো, গায়ে লাগছে। দেশের মানুষ যখন অর্থনৈতিক এজেন্ডায় জবাব চাইবে, রাজা তোর কাপড় কোথায়, কাপড় খুলে যাবে ওই শাসক রাজা। ঘাবড়িও না, এটা একটা নকল যুদ্ধ, আসল যুদ্ধ এটা আমি নয়। জানি এই মক খঞ্জনি বাজানোর জন্য বামেরা থাকবে, খঞ্জনি বাজানোর জন্য বামেরা থাকবে, খঞ্জনি এই মক ফাইটটা ওরা সব প্যানেলে করে, এটা নিয়ে ভেবে লাভ নেই। আপনারাও তো করেন, করে আসছেন। ওরা জয়রাম রমেশের সাথে মক ফাইট করে, ওরা জয়রাম রমেশ আর বেণুগোপালের সাথে আইসিসির সাথে মক ফাইট করে। আমি একটা কথা বলি, সেটা কি আইসিসি অ্যাপ্রুভড? বলো। কেন্দ্রীয় বাহিনী আসবে কি আসবে না, বা কত সংখ্যায় আসবে, তৃণমূলী দুর্বৃত্তদের কিভাবে ঠেকাবে, নিশ্চয়ই তার রুটম্যাপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক করে দেবে। আমি একটা ছোট্ট ইনস্ট্যান্স,
2016 সাল বিধানসভা নির্বাচন হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে রাজারহাট বা নিউ টাউন কোনো অঞ্চলে। আপনার চ্যানেলও দেখিয়েছে, বিভিন্ন চ্যানেল দেখিয়েছে। তৎকালীন তৃণমূল নেতা, যিনি এখন অবশ্য বোধহয় দলের মধ্যে একটু সাইড লাইন, সেটা আলোচ্য বিষয় নয়, পূর্ণেন্দু বোস মিডিয়া দেখাচ্ছে পুরো দিনের বেলায়, सुन लीजिए कल आप चले जाइएगा लेकिन हम इधर रहेंगे, चुप रहिए और सबको अंदर जाने दीजिए। বাংলার সকল মিডিয়া একসঙ্গে দেখিয়েছে। সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আসুক, মানুষকে ভোট দিতে দিক, ভোট দেওয়ার ব্যবস্থা করুক এবং তারাও তাদের ডিউটিটা ঠিক মতন করুক। এরকম নয় 2021 তো কেন্দ্রীয় বাহিনীর উপর কেন্দ্রীয় বাহিনী 2021 শূন্য করে দিয়েছে, শূন্য করে দিয়েছে 2021 কেন্দ্রীয় বাহিনী, এত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট 2021 শূন্য করে দিয়েছে। সবাই হাইট আজকের প্যানেলের সবারই গলার জোর খুব বেশি। সরস্বতী পুজোর দিন, এক মিনিট, সরস্বতী পুজোর দিন রাজভবন যে ভদ্রলোকের হাতে হাতে খড়ি দেওয়া হলো, ওই ভদ্রলোকেরই হাতে রাখি পড়তে হলো সন্দেশখালীতে গিয়ে। আর বাহিনী নিয়ে বলছেন এই রাজ্যপালই কিন্তু ভোটের দিন পঞ্চায়েত নির্বাচনে বারাসত অব্দি গেলেন, আই কি ল উইল টেক ইট অন কোর্স এন্ড আই উইল টেক দ্য নেসেসারি অ্যাকশন, বলার পর কোনো অ্যাকশনই নেই। কংগ্রেস সিপিএম এই ব্যাপারে সিপিএম এর চোপড়া নিয়ে একটা বক্তব্য নেই, পাক্কা কংগ্রেস সিপিএম এর ওখানকার বাচ্চাগুলো মারা গেছে, তারা বাচ্চারা এড়াচ্ছে, আর বিজেপির হাতে তামাক খেতে খেতে এই জায়গায় চলে গেছো কেন? চোপড়া নিয়ে বক্তব্য কেন? চারটে শিশু মারা গেছে, উচ্চারণ হয় না, আর কত দাঁড়ালি, আর কত দাঁড়ালি, সিঙ্গু বর্ডারে আর কত দাঁড়ালি, ভক্ত কম যাবে, ভক্ত বহরমপুরে যেই গেছে, গরিব কৃষকরা গেছে বহরমপুরে, এখানে গিয়ে চন্দনদা আমরা বিজেপির দালালি করি, চুপ থাকে, আমরা বিজেপির দালালি করি, চুপ। ওনারা বিজেপির সঙ্গে বাসর রাত কাটিয়ে এসেছে, মণিপুরে ওনারা বিজেপির সঙ্গে বাসর রাত কাটিয়ে এসেছে, আমরা নাকি আসছে। আমি খালি 10 সেকেন্ড একটা কথা মনে করিয়ে দেবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্ধসমাপ্ত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেন, তারপরে আমরা দেখলাম সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে নিয়ে রাজনীতি করতে রাস্তায় নামানো হলো নদীর ধারে। আর আজকে আমরা দেখলাম বিজেপি টুইটার হ্যান্ডেলে মা শারদামণি, যাকে আমরা সকলে এই চক্করে শ্রদ্ধা কেন করি, ফেলছেন রাজনীতি? সেই মা শারদামণিকে এটা তো ওরা চাইছে বিজেপি, সেখানে সেটা আপনারা করছে। এটা করছেন কেন? এর থেকে দুর্ভাগ্যের বিজেপি রাম মন্দির এবার একটু উত্তর দিই। আমি বলি আরে এখানে যে বিল্লা মন্দির দাদা সেটাও অর্ধসমাপ্ত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসুন, আপনি আরেক গতই পালন নিয়ে আসুন, পঞ্চায়েত নির্বাচন। এবার একটু কাইন্ডলি উত্তর দিন, এবার একটু যা রেজাল্ট হবার সেটা হবে। এবার একটু কাইন্ডলি উত্তর দিন। ভোট করান, আমরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাই। সেফটি আরে সিকিউরিটি দিয়েছে, আন্তর্জাতিক বাহিনী শীতলকুচিতে নিয়ে আসুন 4 জনকে না। গুলি করে মেরে ফেললো, এত আন্তর্জাতিক সেফটি দিল, বাহিনী নিয়ে আসুন। এত সেফটি দিল, 4 আন্তর্জাতিক জনকে গুলি করে বাহিনী মেরে দিল। আচ্ছা, এবার একটু উত্তর দেশের মানুষ চায় না, একটু কাইন্ডলি বলতে দিন, এবার একটু কাইন্ডলি বলি। আপনার সেফটি বাংলার মানুষ দেখে নিয়েছে বলেই ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করে দিয়েছে। আচ্ছা, গ্যাসের দাম কবে কমবে একটু বলতে আচ্ছা, পারেন? এবার একটু উত্তর দিন। ভোট এলেই তো আপনারা একটু দাম কমান। অনেক খঞ্জনি মধ্যপ্রদেশে করেন, দাদা প্লিজ গুজরাটে করেন, গ্যাসের দাম কবে কমবে? দুটো কথা আমার আপনি তো অনেক উত্তর দিয়েছেন। আরেকগুলো বলুন। আর দুটো কথা প্লিজ অরূপদার কথা থেকে দুটো কথা আমার কানে খুব বাজে। বাকিগুলো কানে বাজছে না? দুটো কথা আপনি বাকিগুলো কানে বাজছে না? আমার কথাটা একটু শুনুন, একটু শুনুন। আমার কথাটা বলুন না। আর উত্তরটা নেওয়ার একটু ধৈর্য দেখান। আমাকে একটু বলুন। দুটো কথা আমার খুব কানে বাজলো। এক হচ্ছে নিত্য প্রয়োজন, আর আরেকটা হচ্ছে আচ্ছা, এই কৃষকদের আন্দোলনটা কি হবে একটু বলবেন? এরা ব্যালটে উত্তর দিচ্ছে মানুষ, তাই তো? কৃষকদের আন্দোলন আমি কি বলছি হবে? মানুষের এত জনসমর্থন EVM যদি তৃণমূলের থেকে manipulation থাকে, হয়ে গেছে কি? পঞ্চায়েত ইলেকশনে EVM ব্যালটটা manipulation খেতে হলো হয়ে কেন? গেছে? বালি কয়লাকে EVM হজম হয়নি, manipulation হয়ে গেছে? তারপর ব্যালটটাও খেতে হলো। EVM এতই যদি manipulation হয়ে জনসমর্থন গেছে? থাকে, NDA আরে EVM এর 400 কথা আপনি করে বলছেন, EVM manipulation আপনার হয়ে মুখ্যমন্ত্রী গেছে? ডিসেম্বর মাসে বলেছে EVM EVM manipulation হয়ে গেছে? ব্যালটে ভোট করতে, কেন বলেছে বুঝেছেন? EVM আরো manipulation যাতে হয়ে আপনাদের গেছে? দলের দুর্বৃত্ত নেতাগুলো EVM ব্যালট manipulation খেতে পারে। কি complete আর হয়ে নিত্য গেছে? প্রয়োজন কি বলুন তো? আজকে টপিকে EVM অনেক কথা manipulation বলি complete হয়ে গেছে কিনা বলুন? নিত্য প্রয়োজন হচ্ছে ওই তৃণমূল কংগ্রেসের ক্রিমিনাল নেতাগুলো মুদ্রাস্ফীতিটা বলুন হচ্ছে কত? মা বোনেদের তুলে নিয়ে যাবে, বেকারত্বটা রাতের কত বেলা একটু বলুন? তৃণমূলের পার্টি অফিসে বেকারত্বটা ধর্ষণ করবে, কত নিগ্রহ একটু করবে। বলুন? এটা হচ্ছে তৃণমূলের দারিদ্রতা কত নিত্য একটু প্রয়োজন। বলুন? আর তৃণমূলের নেতারা মুখ্যমন্ত্রীরা সেটাকে সাপোর্ট করে। আমি একটা প্রশ্ন আসবো। লজ্জাজনক। আমি একটা প্রশ্নে আসবো। সুস্মিতা, আপনি আমাকে বলুন, এ তো ভোটে থাকবেই, রাজনৈতিক লড়াই, রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক পাল্টা বক্তব্য সবই থাকবে। এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল করে দেওয়া, বা এই 100 দিনের মজুরির কাজের টাকা স্টেট গভর্নমেন্ট নিজেরাই দিয়ে দেওয়া, বা আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়া, এগুলো কি ভোটের প্রভাব ফেলবে না? ভোটে প্রভাব ফেলবে কি ফেলবে না সে তো মানুষ বিচার করবে দাদা।
কিন্তু বিষয়টা হচ্ছে আজকে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, এক হচ্ছে সন্ত্রাসের রাজনীতি হচ্ছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হলো, আরেকটা হচ্ছে উপঢৌকনের রাজনীতি। এটাই তো ব্যাপার। প্লিজ 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 বলতে দিন, হ্যাঁ, শুনি। এটাই বিষয়। আমি খুব ছোট্ট করে বলি, আমি ময়নাগুড়ির একটা মেয়ের মামলা করেছিলাম, যে মেয়েটা ডেথ বেডে রেপ হয়েছিল, তৃণমূলের কোনো কর্মী তাকে রেপ করেছিল। সেখানে তারপরে যখন ডেথ বেডে হলো, তখন প্রথমে বাবাটা বলেছিল, আমি একদিন দাদা কোর্ট গাউন পরে আমি চোখের জল ফেলেছিলাম কোর্ট রুমে, আমি সবার সামনে বলছি, তার কারণ মেয়েটার বাবা প্রথমে বলেছিল সিবিআই চাই। তারপরে মেয়েটা এলো কিভাবে জানেন তো? এটা আপনার চ্যানেলেও দেখিয়েছিল ঘটনাটা। মেয়েটার বাবা এলো কৌপিন পরে এবং হাতে আইফোন নিয়ে এবং অতি দামি একটি গাড়ি ব্যবহার করে সে এলো এবং এসে কোর্টকে বললো আমার সিবিআই চাই না। এটা উপঢৌকনের রাজনীতি হচ্ছে। দুপঢৌকন যেটা বলছেন হয়তো এক লাইন বলতে পারি? একটু বলতে দিতে হবে। উপঢৌকনের উপঢৌকন আসলে হচ্ছে পাইয়ে দেওয়ার পলিটিক্স এর কথা আমি বলতে চাইছেন। দয়া করে ডিস্টার্ব করবেন না, 5 সেকেন্ড। এক, নরেন্দ্র মোদী তার প্রকল্প সম্পূর্ণ করার জন্য ইলেকশন কমিশনকে ডেট ডিক্লেয়ার করতে বারণ করে, ভোটের আগে ফলস প্রমিস করে, একটাও মেলে না। আর মমতা ব্যানার্জি উপঢৌকন নয়, তিনি প্রকৃত প্রতিশ্রুতি দেন, নির্বাচনের পর সেটা প্রতিশ্রুতি পালন করেন, যার প্রমাণ কৃষকদের ইনকাম, সর্বৈব মিথ্যে কথা। যার কোথায় প্রমাণ গেল আজকে 2011 সালে বলেছিলেন যার প্রমাণ আজকে মিলে 45% এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে, 45% এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। আরে আপনারা তো 1 কোটি বেকার রেখে চলে গিয়েছিলেন। আপনি আপনাকে 2 কোটি আরো বাড়ালেন কেন? আচ্ছা, এক মিনিট। আপনি তো আরো 2 কোটি বাড়ালেন। দিদি একটা ইনস্ট্যান্স দিলেন, এটা ঝগড়ার বিষয় নয়। বিষয়টা এটা তো ধর্ষণ তো একটা সামাজিক রোগ, এটা ফার্স্ট কথা। এটা আমি নিজে একদম অনেস্টলি মনে করি। কি করে সিবিআই ইমার্জেন্সি যেভাবে গণতন্ত্র ধর্ষণ করেছিল, রোগ, এটা কেউ মানে উৎসাহ দিচ্ছে, কেউ গিয়ে ধর্ষণ না, করছে, কখনোই কেউ উৎসাহ দিচ্ছে না। ঠিক, নিশ্চয়ই। বিষয়টা হচ্ছে সেটাকে ঢাকাটা অন্যায়। এই সিবিআই চাই, পরের দিন সিবিআই চাই না। আমরা সন্দেশখালী নিয়ে আলোচনা করলাম, যে 5 জন মিডিয়া বা রাজ্যপালের সামনে বয়ান দিলেন, পরের দিন ব্ল্যাঙ্ক, তাদের খুঁজে পাওয়া গেল না। তারপরেই ম্যাজিস্ট্রেটের সামনে এসে বয়ান চেঞ্জ। এর রহস্যটা কি? এর রহস্যের একটাই উত্তর, মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে যে বিনিময় প্রথা চালু করে রেখেছে, যেটা মধ্যযুগে ছিল বিনিময় প্রথা। আবার বিজেপি ভোট দেওয়াও মজায় থাকো, ভোট দেওয়াও মজায় থাকো, এই বিনিময় প্রথার জন্য, এই বিনিময় প্রথার জন্য আজ বাংলার এই অবস্থা। আমি কেন বলছি যে এআইসিসি এদেরকে এই কারণেই গুরুত্ব দেয় না? কদিন আগে মধ্যপ্রদেশে ভোট হয়েছে, এইখানে বিনিময় প্রথা, এখানে পাইয়ে দেওয়া উপঢৌকনের রাজনীতি। মধ্যপ্রদেশে আমরা দেখলাম কংগ্রেস আর বিজেপির মধ্যে কার্যত নিলাম হাঁকছে লাডলি বেহেনা যোজনায়, কে 1,500 টাকা, কে 2,000 টাকা, লাস্ট অব্দি 3,000 টাকা কোর্ট গেছে। তখন রেভরি পলিটিক্স হয় না। মমতা ব্যানার্জির সাথে এইখানে সুকান্ত মজুমদার বলেছে আমরা ক্ষমতা এলে আমরাও দেব। এবার মমতা ব্যানার্জির সাথে পার্থক্যটা এখানেই, মমতা ব্যানার্জি শুধু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেন না, তার আগে থেকেই কাজটা শুরু করেন। যার জন্য দেখুন 2021-এর আগে থেকেই মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, এবার এই যে 1,000 টাকা হয়ে গেছে সেটার ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে। শুধু তাই না, যারা 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, আমাদের সরকার 50 দিনের কাজকে ইনশিওর করেছে, তার সীমাবদ্ধ সুন্দর চুরি করেছে, সুন্দর চুরি করেছে। আমি ওনার লাস্ট কথাটা ধরেই বলছি, একদম মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন কিত 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 খেলা হবে, জীবন নিয়ে খেলা হচ্ছে। 1,000-1,200 টাকা দিয়ে যদি তৃণমূল মনে করে তৃণমূলের ওই 2 পয়সার ক্রিমিনাল মস্তানগুলোর এই অধিকার চলে এসছে যে মা বোনেদের শাড়ি ধরে টানবে, কাপড় জামা ধরে টানবে, আর পুলিশ মন্ত্রী সেটাকে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। কিছু হতে পারে না। নারী বিদ্বেষী সরকার, নারী বিদ্বেষী সরকার, সমর্থন করে গণতন্ত্রের কালো দিন। আর এরা এই মহিলাগুলো কিভাবে ন্যায় পাবে আপনি বলুন? ঘটনাচক্রে আজকে আমার প্যানেলে যারা বক্তা তাদের প্রত্যেকেই এতটাই ভোকাল যে আমার সরচাপা পড়ে যাচ্ছে। শীত কমছে, এদিকে গরম বাড়ছে, পাল্লা দিয়ে পাচ্ছে ভোটের উত্তাপ, এবং সন্দেশখালী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, তারপরে সুপ্রিম কোর্টের গতকালের অর্ডার, সব মিলিয়ে ভোট এসে গেছে এবং এই রাজ্যে ভোটের দামামা বেজে গেছে। আগামী দিনে আমাদের লক্ষ্য এবং আমাদের আলোচনা এ নিয়েই থাকবে, নজরও এদিকেই থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।